আপনাকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছে আব্দুল্লাহ ফারুক। জোট গঠনে আপত্তি, দিল্লিবাসীর অসন্তোষ আর দল ত্যাগ করা বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার মাসুল গুনতে হলো আম আদমি পার্টিকে। বিধানসভা নির্বাচনে বিরোধীদের এসব দুর্বলতায় দিল্লি জয় করেছে বিজেপি। গেরুয়া শিবিরে কে বসবেন মুখ্যমন্ত্রীর আসনে, এখন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। 3 দশক পর রাজধানী নয়াদিল্লির ক্ষমতায় বসতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল। বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে মর্যাদার লড়াইয়ে বাকিদের টপকে গেরুয়া শিবির। চরম ভরাডুবির সাক্ষী দুবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। 2022-এ 62 আসনে জয় পেলেও এবার ঝুলিতে এসেছে মাত্র 22 আসন। এই ভরাডুবির কারণ হিসেবে দেখা হচ্ছে নির্বাচনের আগে 8 বিধায়কের বিজেপিতে যোগদান। সে সময় বিষয়টিকে পাত্তা না দিলেও ওই 8 আসনেই হারতে হয়েছে আম আদমিকে। দিল্লিতে একলা চলো নীতি নিয়েও কেজরিওয়ালের আত্মবিশ্বাসের মাসুল দিতে হয়েছে দলকে। চূড়ান্ত ফলে দেখা যায় 70 আসনের মধ্যে 14টিতে বিজেপির চেয়ে আম আদমি ও কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি। বিশ্লেষকরা বলছেন, হিংসা বিদ্বেষ ভুলে জোট নিয়ে এগোলে অধরাই থেকে যেত মোদির স্বপ্ন। যদিও ভোটে হারার অন্যতম কারণ দিল্লিবাসীর অসন্তোষ। কেননা গেল 3 বছরে রাজধানীতে তীব্র হয়েছে বায়ু দূষণ, বিশুদ্ধ পানির অভাব সহ নানাবিধ সমস্যা। এদিকে বিজেপির এই জয়ে কে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী, তা নিয়ে চলছে জল্পনা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে এ দৌড়ে সবচেয়ে এগিয়ে পারভেশ ভার্মা। নিউ দিল্লি আসনে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন তিনি। তার বাবা সাবেক মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মা। মুখ্যমন্ত্রীর দৌড়ে আলোচনায় আছে বিজেন্দ্র সিং এর নামও। নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর শেষে এ বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, আমরা প্রথমে জানতে চাইব, সেটা হচ্ছে আম আদমি পার্টির ভরাডুবির বিভিন্ন কারণ বলা হচ্ছে, এখনো পর্যন্ত দলটি থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা। পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিয়ে যে জল্পনা কল্পনা, সেটার অবসান কবে নাগাদ হচ্ছে বলে আপনি জানতে পেরেছেন? দেখুন, আম আদমি পার্টির তরফ থেকে আজকে সকালে যে বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একেবারে অতসী তিনি আজকে লেফটেন্যান্ট গভর্নরের কাছে তার যে ইস্তফাপত্র তিনি পেশ করে দিয়েছেন, এবং যেটা মনে করা হচ্ছে আগামী 15 তারিখ হয়তো সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে বিজেপি মুখ্যমন্ত্রীর নাম সহ তাদের যে দাবি সেটা পেশ করতে পারে। তবে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে কিন্তু একাধিক নাম উঠে আসছে, কিন্তু কোনো নামে কিন্তু বিজেপির শিলমোহর পড়েনি। তবে যেটা মনে করা হচ্ছে যে একেবারে নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 13 তারিখ 14 তারিখের পর ফেরার পর, অর্থাৎ 13 তারিখের বৈঠক, তারপর 14 তারিখে তিনি ফিরবেন, তারপরে 15 তারিখে একেবারে তার সম্মতি নিয়েই কিন্তু বিজেপির কে মুখ্যমন্ত্রী হতে চলেছে দিল্লির, পরবর্তী কালে কে গদিতে বসবে সেটা কিন্তু চূড়ান্ত হতে চলেছে। তবে এই মুহূর্তে কিন্তু যেটা মূলত সমস্যা চলছে দিল্লির বুকে, সেটা ইন্ডিয়া জোটের মধ্যে যে তাদের যে সমস্যা, সেটা কিন্তু অনেক বেশি তীব্রতর হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু এখন জলঘোলা চলছে। আপের মধ্যেও কিন্তু অনেক বেশি বৈঠক চলছে যে তাদের কোথায় কোথায় ফল্ট ছিল সেগুলো কিন্তু আজ আপ দিনভর আপের কেন্দ্রীয় কমিটির যে বৈঠক সেটা তারা সেরেছে, এবং ইন্ডিয়া জোটের যারা অ্যালায়েন্স নেতা, অর্থাৎ যদি আপনি দেখেন একেবারে কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে তারা প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়া জোটের আবার বৈঠকের যে দাবি সেটা কিন্তু আজকে আবার অনেকটাই জোরালো করেছে। কারণ দিল্লির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আপ হারেনি, আপকে হারানো হয়েছে, এবং ইন্ডিয়া জোটের এক্ষেত্রে কিন্তু কংগ্রেসের থেকে আঙুল উঠছে যে কংগ্রেস চাইলেই আপের সাথে এখানে জোট করতে পারতো, যেখানে কংগ্রেসের সাথে বিজেপির ভোটের ফারাক মাত্র 2%, এবং 2%-এর যে হেরফের, তাতেই কিন্তু বিজেপি একটা বড় সড়ো জাম্প দিয়েছে, এবং 28 বছর পর আবার দিল্লিতে তাদের যে হারানো গড় সেটা তারা ফিরে পেয়েছে। বলা হচ্ছে যেটা, যে মাত্র যদি আপনি দেখেন কংগ্রেসের সাথে শুধুমাত্র যদি আপের জোট হতো, সেই ক্ষেত্রে কিন্তু অন্তত 14খানা সিট আপ আরো বেশি পেতে পারতো। আপনি যদি ন্যূনতম যদি দেখেন দিল্লির ক্ষেত্রে কিন্তু এখানে যে ইন্ডিয়া জোটের কোনো দলই কিন্তু তারা কোনো আসন ছাড়তে রাজি হয়নি, এবং সেক্ষেত্রে যদি আপনি দেখেন বসপা থেকে শুরু করে সপা এবং বাম দলগুলো, বা আপনি যদি এনসিপি কে দেখেন, প্রত্যেকেই কিন্তু এই যে দিল্লির যে আসনগুলো, প্রত্যেক আসনে তারা প্রার্থী দিয়েছে, এবং যার ফলে এখানে কিন্তু বিজেপি একটা ব্যাপক সুবিধা লাভ করেছে। এমনকি এআইএমএম মিম আসাদুদ্দিন ওয়াইসির দল, তিনিও যদি আপনি দেখেন তারও দল কিন্তু একেবারে দিল্লির যে মুসলিম অধ্যুষিত এলাকা, সেই এলাকায় ভালো রকমের ভোট কেটেছে, এবং যার একটা বড় ভুক্তভোগী হতে হয়েছে আপকে, এবং আপও কিন্তু যে দিনভর
তাদের যে একেবারে যে নেতা, তাদের যারা ইন্ডিয়া জোটের নেতা, তাদের কাছে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের যে পত্র সেটা কিন্তু তারা পাঠিয়েছে। এবং পরবর্তীকালে অর্থাৎ শুধুমাত্র দিল্লির নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তাদের এই যে সমস্যা, সেই সমাধান হবে না। এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পরবর্তীকালে বিহারের নির্বাচনকে তারা সামনে রাখছে। বিহারের নির্বাচন 9 মাস পর, এবং বিহারের নির্বাচনের আগে কিন্তু বলা হচ্ছে যে ইন্ডিয়া জোটের একাধিক বৈঠক হবে। সেখানে ইন্ডিয়া জোট ক্ষেত্রে যেভাবে 2024 সালের লোকসভা নির্বাচনে তারা একত্রিত হয়ে নির্বাচন করেছিল এবং সেক্ষেত্রে বিজেপিকে বড়সড় ধাক্কা দিতে তারা সমর্থ হচ্ছিল, সেক্ষেত্রে দিল্লি নির্বাচনের পরে কিন্তু একটা সর্বভারতীয় প্রেক্ষাপটে একটা প্রশ্ন উঠে গেল যে এই মুহূর্তে বিরোধী শূন্য হয়ে পড়েছে কিনা বিরোধীরা এই মুহূর্তে তারা বিভিন্ন রাজ্যে রাজ্যে যে আঞ্চলিক দলগুলো, সেই আঞ্চলিক দলগুলোর অবস্থান ঠিক কতটা শক্তিশালী হবে, বা কংগ্রেস পাঞ্জাবের ক্ষেত্রে সেখানে সামনেই পাঞ্জাবের নির্বাচনের পর পাঞ্জাবে তারা কিন্তু কংগ্রেস আবার নতুন করে আপকে বেগ দেবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা বড় সড় একটা কিন্তু এখন একটা জটিলতা তৈরি হয়েছে। ফলে ইন্ডিয়া জোটের নিজেদের অভ্যন্তরীণ জটিলতা সেটা যেরকম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি এখন কিন্তু বিজেপির একটা সুখকর সময় বলা যেতে পারে। কারণ বিজেপির এই মুহূর্তে একাধিক মুখ্যমন্ত্রীর মুখ উঠে আসছে। সেক্ষেত্রে কাকে তারা মুখ্যমন্ত্রী করবে সেই নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা বৈঠক সেটা কিন্তু চলমান রয়েছে। সব মিলিয়ে যেটা ধারণা করা হচ্ছে 15 তারিখের পরে কিন্তু এই সমস্ত প্রশ্নের যা জবাব সেটা সামনে আসবে, এবং অতসী মারলে না তিরাকায় কিন্তু যে বিরোধী পক্ষের তরফ থেকে, আপের তরফ থেকে বিরোধী দলনেত্রী করে দিল্লির বিধানসভায় পাঠানো হবে। এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত যে ছবি সেটা কিন্তু স্পষ্ট হয়ে রয়েছে, তবে 15 তারিখের পর বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে। ফারুক। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। এবার যাচ্ছে আমরা পরবর্তী প্রসঙ্গে। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 31 মাওবাদী। প্রাণ গেছে আইনশৃঙ্খলা বাহিনীর 2 সদস্যেরও। রাজ্যের বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের গহীন বনে যৌথ অভিযান পরিচালনা করা হয় মাওবাদীদের সাথে বন্দুকযুদ্ধ। 31 মাওবাদীর মরদেহ মেলে অভিযানস্থলে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ। পুলিশ জানিয়েছে নিহত বিদ্রোহীদের পরিচয় নিশ্চিত হয়েছে তারা। ঘটনাস্থলে বাড়তি নিরাপত্তা বাহিনী সদস্য পৌঁছেছে। এই ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় আগামী 2026 সালে মার্চের মধ্যে মাওবাদীদের মূলোৎপাটন করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। ধানমন্ডি 32-এর ঘটনায় ভারতের বিবৃতিকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম কথা জানান। নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে আজ ব্রিফ করেন তিনি। বলেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, তবে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। জানান, আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 41 জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার 48 আরোহী নিয়ে ক্যানকান থেকে তাবাস্কো অঞ্চলে যাচ্ছিল একটি বাস। পথে ক্যাম্পেচ রাজ্যে ট্রাকের সাথে ধাক্কা লাগলে আগুন লেগে যায় বাসটিতে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 38 যাত্রী ও 2 চালক। সংঘর্ষে প্রাণ যায় ট্রাক চালকেরও। খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় উদ্ধার করা হয় 10 জনকে। পুলিশ জানায়, মরদেহগুলো পুড়ে যাওয়ায় এখন পর্যন্ত 18 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন তারা। যুদ্ধবিরতির মাঝেই লিবাননে ফের হামলা চালালো ইসরায়েল। এতে সারা অঞ্চলে প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় শনিবার অঞ্চলটির জেনাতা শহরে ড্রোন হামলা চালায় জায়নবাদী সেনারা। আইডিএফের দাবি, হেজবুল্লাহর অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এদিকে লেবানন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। অনুমোদন দিয়েছেন 24 সদস্যের নতুন মন্ত্রিসভার। এতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক বিচার আদালতের সাবেক প্রেসিডেন্ট নওয়াফ সালাম। 2022 সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ সরকার গঠন করল লেবানন। উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী নেতজারেম করিডোর দিয়ে সৈন্য প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। হামাস ইসরায়েল স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী নেতজারেম করিডোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে সৈন্যদের।
ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার পর ওই করিডোর দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি গাড়িতে করে মালামাল সহ উত্তর গাজায় ফিরতে শুরু করে। গাজাকে বিভক্তকারী এই করিডোরে এতদিন ইসরায়েলি বাহিনী অবস্থান করছিলেন, ফলে ফিলিস্তিনিরা এই করিডোর দিয়ে বাড়ি ফিরতে পারছিলেন না। যুদ্ধ শুরুর দিকে ইসরায়েলি হামলার ফলে উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় পালিয়ে যায় প্রায় 7 লাখ বাসিন্দা। ভিশন 2030-এর অধীনে খাদ্য নিরাপত্তা বাড়াতে সৌদি আরব পোলট্রি খাতে বিনিয়োগ করেছে $4.5 বিলিয়ন। সে সাথে বিভিন্ন দেশেও পোলট্রি ও কৃষি খাতে বাড়িয়েছে বিনিয়োগ। চাহিদার 80% খাদ্যপণ্যই বাইরে থেকে আমদানি করে সৌদি আরব। ভূরাজনৈতিক অস্থিরতা এবং পণ্যের সংকটের কথা মাথায় রেখে খাদ্য নিরাপত্তা বাড়াতে চায় দেশটি। সে উদ্দেশ্যেই বাড়িয়েছে পোলট্রি উৎপাদন। 2024 সালের প্রথম 6 মাসে 5.5 লাখ টন মুরগির মাংস উৎপাদন করেছে দেশটি। তেল নির্ভর অর্থনীতির উপর নির্ভরতা কমিয়ে নানা কর্মকাণ্ডে বেড়েছে মুরগি এবং ডিমের চাহিদা। তাই শুধুমাত্র পোলট্রি খাতেই সৌদির বিনিয়োগ $4.5 বিলিয়ন। 1 দশকের ব্যবধানে পোলট্রি উৎপাদন বেড়েছে দ্বিগুণ। প্রবৃদ্ধির হার 6%। মরুভূমির আবহাওয়ায় পোলট্রি উৎপাদন বেশ কঠিন হলেও প্রযুক্তির ব্যবহারে তা সম্ভব হয়েছে। বাচ্চা মৃত্যুর হার 4%-এ নামিয়ে এনেছে উৎপাদকরা। তাছাড়া ব্রাজিল, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে পোলট্রি এবং কৃষি খাতে বিনিয়োগ করছে সৌদি আরব। কেএফসি, আলবাইকের মতো প্রতিষ্ঠান এখন সৌদি মুরগির উপর নির্ভরতা বাড়াচ্ছে। বছর জুড়ে তাই 11 লাখ টন মুরগির চাহিদা মেটাতে মরিয়া সৌদিরা। নুসরাত মৌমি, চ্যানেল 24। কফি চাষে সম্ভাবনার স্বপ্ন বুনছেন ইয়েমেনের চাষিরা। প্রথাগত চাষাবাদ থেকে বেরিয়ে আধুনিক প্রক্রিয়া হচ্ছে কফি চাষ, যা পৌঁছে গেছে দুর্গম পাহাড়ি অঞ্চলেও। দেশীয় চাহিদা মিটিয়ে বৈদেশিক বাজারেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এসব কফি। তীব্র খাদ্য সংকট, অর্থনৈতিক দুরবস্থা আর যুদ্ধ বিগ্রহকে পাশ কাটিয়ে কফি চাষে এগিয়ে যাচ্ছেন ইয়েমেনের চাষিরা। বৈশ্বিক বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে ইয়েমেনি কফির। সনাতনী নানা পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার একে দিয়েছে ভিন্ন মাত্রা। রাজধানী সানার পশ্চিমে হারাজ পাহাড়ের দুর্গম স্থানেও দেখা মেলে আধুনিক উপায়ে কফি চাষের নজির। রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন সেখানকার চাষিরা। কেবল রোদে শুকানোর উপর নির্ভর না করে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে কফি চাষ করছেন তারা। স্বাদ ও গুণগত মান ঠিক রাখতেও নেওয়া হচ্ছে অভিনব ব্যবস্থা। এই পদ্ধতিতে কফি চেরির মাঝে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। কফি বিনগুলোকে তাপমাত্রার দ্রুত পরিবর্তনের সংস্পর্শে নেওয়া হচ্ছে। তবে এটা স্বাদে কোনো পরিবর্তন আনে না, বরং ভেতর থেকে অথেন্টিক স্বাদটা বের করে আনে। ইয়েমেন থেকে বিদেশে রপ্তানিকৃত ব্যয়বহুল কফিগুলোর মধ্যে অন্যতম ভাবা হচ্ছে এই পদ্ধতিতে চাষ করা কফিকে। রপ্তানির কথা মাথায় রেখে সিল ও প্যাকেজিং হচ্ছে বেশ আধুনিক মানের। এই প্রক্রিয়ায় কফি চাষের কারণেই বিদেশিদের কাছে এর বেশ চাহিদা। পদ্ধতিটি নিয়ে আমরা বিস্তারিত গবেষণা শুরু করেছি, যাতে আরো বেশি বাজার ধরা যায়। এর অদ্ভুত সুন্দর গুণাগুণ ও স্বাদের জন্য সহজেই বাজার পাওয়া সম্ভব বলে মনে করছি। ফার্মেন্টিং কফি ইয়েমেনি কফিকে অন্য জায়গায় নিয়ে গেছে। ব্যাপক এক্সপেরিমেন্টের পর প্রমোশনের কাজও বেশ এগিয়েছে। স্বাদ, টেক্সচার ও উন্নত মানের চাষাবাদ প্রক্রিয়ার কারণেই ক্রেতারা এত ঝুঁকছে। ইয়েমেনি কফিকে প্রায়শই বিশ্বের উন্নত মানের কফি হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সামাজিক ও অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এটি বেশ চ্যালেঞ্জিং হলেও কয়েক শতাব্দী ধরেই সুনামের সাথে কফি চাষ হচ্ছে দেশটিতে। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।